শীতের এক ঠান্ডা সকাল। গ্রামের চারপাশে সাদা কুয়াশায় ঢেকে আছে সবকিছু। পাখিরাও তখনও পুরোপুরি জেগে ওঠেনি। এমন সময় ছোট্ট ছেলেটি রাফি নরম কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। الله أكبر الله أكبر الله রাফি, আজান হয়ে গেছে বাবা, ওঠো, নামাজ পড়বে না? আম্মু, খুব ঠান্ডা লাগছে, একটু পর উঠি না? বাবা, শীতের সকালে নামাজ পড়া খুব সওয়াবের কাজ। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যাদের হৃদয় ঠান্ডা সকালে নামাজের জন্য জেগে ওঠে। আম্মু, পানি তো বরফের মতো ঠান্ডা, এত ঠান্ডা পানি দিয়ে অজু করব কিভাবে? বাবা, জানো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে অজু করা অনেক বড় সওয়াবের কাজ। এতে গুনাহ মাফ হয়, জান্নাতের দরজা খুলে যায়। সত্যি আম্মু? তাহলে আমি এক্ষুনি গিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়তে যাব। হ্যাঁ বাবা, যাও, তোমার আব্বু মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশার চাদরে মোড়ানো, কিন্তু এই ঠান্ডা উপেক্ষা করে রাফি ও তার আব্বু মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। আব্বু, এত ভোরে সবাই কেন আসে মসজিদে? বাবা, যারা ফজরের নামাজ জামাতে পড়ে তারা আল্লাহর বিশেষ হেফাজতে থাকে সারাদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ। সত্যি জান্নাত পাবো আব্বু? আমি প্রতিদিন পড়ব আব্বু। আব্বু, এখন আমরা বাসায় যাব? না বাবা, এখন বসে কিছুক্ষণ আল্লাহর জিকির করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফজরের নামাজের পর বসে আল্লাহকে স্মরণ করে তারপর সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়ে সে পূর্ণ হজ ও ওমরাহর সওয়াব পায়। আব্বু, শীতের সকালে আর কোন কোন কাজ করলে জান্নাত পাব? মাশাল্লাহ, রহিম মিয়া, তোমার ছেলে তো খুব সুন্দর প্রশ্ন করেছে। আচ্ছা বাবা, শোনো তাহলে শীতের সকালের আমল সম্পর্কে। শীতের সকাল আল্লাহর রহমতের একটি বিশেষ সময়। যদিও ঠান্ডা আমাদের অলস করে তোলে, তবু এই সময় কিছু আমল করলে আল্লাহ তাআলা অসীম সওয়াব দান করেন। সকালবেলার আজকার ও দোয়া পড়া। ফজরের নামাজের পর এই জিকিরগুলো পড়লে দিনটি বরকতময় হয়। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। দরিদ্রদের জন্য দান করা, বিশেষ করে শীতে। শীতে অনেক মানুষ গরম কাপড়ের অভাবে কষ্ট পায়। পুরনো কাপড়, কম্বল বা খাবার দিয়ে সাহায্য করা এক বিশাল সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের দুনিয়ার কষ্ট দূর করে, আল্লাহ তাআলা তার আখিরাতের কষ্ট দূর করবেন। হুজুরের কথাগুলো রাফি মন দিয়ে শুনল। তারপর তার বাবাকে বলল, আব্বু, আমার তো শীতের অনেক কাপড় আছে, আমি সেখান থেকে যাদের শীতের কাপড় নেই তাদেরকে দান করব। হ্যাঁ বাবা, তুমি তাই করো। তখন থেকে রাফি যত শীত পড়ুক না কেন মসজিদে গিয়ে নামাজ পড়ে। তার অতিরিক্ত সকল কাপড় গরিব বাচ্চাদের দিয়ে দেয়। তো বন্ধুরা, রাফির মতো তোমরাও কি বুঝতে পেরেছ শীতের সকালের আমল সম্পর্কে? ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ। শীতের কুয়াশায় ঢাকা শান্ত এক গ্রাম। সকালবেলার হালকা রোদ ঠিকঠাক নামতেও পারেনি। চারদিকে ব্যস্ততার গুঞ্জন। গ্রামের ঘরে ঘরে যেন উৎসবের আমেজ। ঠিক এমন সময়ে শুরু হয় রহিমাদের বাড়ির ছোটখাটো হুলস্থুল। রহিমাকে তাড়াতাড়ি কাজে যেতে হবে, কারণ মোড়ল মশাইয়ের মেয়ে আসছে বহু দিন পর। তাই বাড়িতে আজ তৈরি হবে পিঠেপুলি আরও কত কি। তো চলো আমরা দেখে আসি শীতের ভাপা পিঠার ঘ্রাণে ভরা ভালোবাসার গল্প। আজ তো অনেক বেলা হয়ে গেল। আরে, আমি তো ভুলেই গেছি, আজ তো মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে। না, দেখি মেয়েটা আবার কোথায় গেল, হাতের কাজটা সেরেই যেতে হবে। রাইসা, কোথায় গেলি মা?
এদিকে আয়, আমার আবার তোর মরল দাদা বাড়ি যেতে হবে। মা, ও মা, এই তো আমি, ডাকছো কেন? আরে মা, আজকে তোর মুরল দাদার মেয়ে আসবে। তারা শহর থেকে অনেক দিন পর আসবে। ওই বাড়িতে আজকে অনেক কাজ। চল মা, আমার হাতের কাজ শেষ, এখন আমার যেতে হবে। জানোসই তো ওই বাড়িতে মোড়ল মশায়ের বুড়ো মা ছাড়া তো আর কেউ নেই। আচ্ছা মা, বুঝেছি। মনে হয় ওই বাড়ি আজকে অনেক আয়োজন। আচ্ছা মা, ওই বাড়িতে কি কি পিঠা বানাবে? কি জানি, তবে শুনেছি মোড়ল কাকার মেয়ের নাকি ভাপা পিঠা বেশ পছন্দ। তাই হবে হয়তো, সাথে আরও কত কি রান্না করতে হবে। ভাপা পিঠা তো আমারও খুব পছন্দ। মা, তুমি আমার জন্য ভাপা পিঠা আনবে তো? পাগলি মেয়ে একটা। দেখি ওরা যদি দেয় তবে তোর জন্য নিয়ে আসব। এখন চল খেয়ে নিবি, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা মা শোন, তুই খেয়ে নে, আর তোর বাবা আসলে খেতে দিস। আমি তোর বাবার খাবার বেড়ে রেখেছি। আচ্ছা মা, তুমি যাও, বাবা আসলে আমি খেতে দিব। তারপর রহিমা মোড়ল মশাইয়ের বাড়ির দিকে রওনা দিল। এদিকে মোড়ল মশাই চালের গুঁড়ি, গুড় ও নারিকেল নিয়ে আসে পিঠা বানানোর জন্য। আচ্ছা মা, তোমার গুড় ও চাল গুঁড়ো এনে দিয়েছি, সাথে নারিকেলও। আমি বরং যাই, মেয়েটা সেই কোন সকালে রওনা দিছে, টাউনে গিয়ে নিয়ে আসি ওদের। তারপর সেলিম চলে যায় মেয়ে ও নাতি নাতনিকে আনতে। দাদি, ও দাদি, কই গো? আমি আসছি, কি করতে হবে বলো? এতক্ষণে তোর আসার সময় হইল। জানোসই তো এই বুড়ি দাদি কিচ্ছু করতে পারে না। বাড়ি ভর্তি কত কাজ, আজ কতদিন পর মেয়েটা বাড়িতে আসবে বলো তো? এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। এবার শুধু তুমি বলো কি কি করতে হবে। আচ্ছা যা, আগে রান্নাঘরের বাসনগুলো পরিষ্কার কর, তারপর পিঠা বানাবো দুজনে। ওরা মনে হয় কাছাকাছি চলে আসছে। আসলে গরম গরম ভাপা পিঠা পেলে নাতনি আমার খুব খুশি হবে। দাদি, তুমি ঠিক বলেছ। আচ্ছা যাই, হাতের কাজগুলো সেরে নি। হ্যাঁ রে, তাই কর, যত তাড়াতাড়ি পারিস। আমি ঘরে গেলাম। তারপর রহিমা কাজ করতে লাগল। কিরে রহিমা, তোর হলো? আয় রান্নাঘরে গিয়ে চুলাটা ধরাই। আমার তো পিঠে খাওয়ার লোভে জিভটা কেমন লোক লোক করছে। হা হা হা, সত্যি দাদি, আজ মনের খুশিতে আপনিও যেমন বাঁচা হয়ে উঠেছেন। হ্যাঁ ঠিকই, কতদিন পর আবার বাড়িটা গমগম করবে। বৌমা থাকতে কতই না পিঠাপুলির উৎসব হতো এই বাড়িতে। যাই হোক, রহিমা, ভাপা পিঠায় নারকেল বেশি করে দিস, তাহলেই তো পিঠের স্বাদ বাড়বে। হ্যাঁ দাদি, ঠিকই বলেছেন, ভাপা পিঠের আসল স্বাদ তো এই নারিকেলেই। তা যা বলেছিস, যত সময় যাচ্ছে লোভটা যেন বেড়ে যাচ্ছে। তাড়াতাড়ি সব করে ফেল, দেখে আমি বরং ওদিকটা খোঁজ নিয়ে আসি। এই বলে মোড়ল মশাইয়ের বুড়ি মা সেখান থেকে চলে গেল। আহারে, এই বাড়িতেই আজ আমি নিজের হাতে কত পিঠা বানাবো, অথচ নিজের মেয়েটা পিঠা খাওয়ার বায়না ধরল। তার মুখেই একটা পিঠা দেওয়ার ভাগ্য হবে কিনা, হায় আল্লাহ, এই কি ছিল কপালে। মোড়ল মশাই স্টেশনে গিয়ে দাঁড়াতেই ট্রেনের হুইসেল বেজে উঠল। ট্রেন থামতেই মোড়ল মশাইয়ের মেয়ে ও নাতি নাতনি নেমে গেল। মোড়ল মশাই মেয়ে ও নাতি নাতনিকে পেয়ে খুব খুশি। তারপর তিনি কিছুক্ষণ কথাবার্তা বলে ওদের নিয়ে বাড়ির দিকে রওনা দিল।
দাদি, ও দাদি, কোথায় তুমি? এই দেখো, আমরা চলে এসেছি। কেমন আছো তুমি? আরে দিদি ভাই, তোরা চলে এসেছিস। আমার মানিকেরাও চলে এসেছে। আজকে আমি অনেক খুশি দিদি ভাই। মরার আগে তোদের প্রাণ ভরে দেখতে পেলাম। সেই যে গিয়েছিস আর এত দিন পর এলি। হ্যাঁ দাদি, এসেছি। তোমাদের এখানে আসতে গিয়ে দেখো না কি হাল হয়েছে। বাবাকে কত বলি, এই গ্রামে আর থাকতে হবে না, শহরে চলো। কে শোনে কার কথা? কি যে বলিস দিদি ভাই, এই গ্রামেই তো শান্তি। ওই শহরে গেলে তো আমাদের দম বন্ধ হয়ে যাবে। এইসব বলো না তো দাদি, এসব শুনলে আমার গা জ্বলে যায়। আম্মু, আমাদের তো খুব ভালো লেগেছে। সুপার একটা জার্নি ছিল। ঠিক বলছি না রে ভাইয়া? হ্যাঁ, ঠিকই। কিন্তু এই অজপাড়া গায়ে আমরা থাকব কিভাবে? আমি তো একদিনের বেশি থাকতে পারবো না আম্মু। হ্যাঁ বাবা, দেখি বেশি দিন থাকবো না। আচ্ছা, যা রে মা, এখন যা, হাত পা ধুয়ে নে। তোর পছন্দের ভাপা পিঠে বানানো হচ্ছে, দেখবি ভালো লাগবে। আর 2-1 দিন থাকলেই দেখবি আর যেতে ইচ্ছা করবে না। হ্যাঁ নানা ভাই, আমি বইতে পড়েছি, ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠা খেতে খুব মজা। হ্যাঁ নানু ভাই, গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। দেখো বাবা, তুমি তো জানোই এখন আর ওসব মিষ্টি খাবার আমার তেমন ভালো লাগে না। কি বলিস রে মা, আমি তো আরো তোর জন্যই এত আয়োজন করলাম। তোর দাদি আর রহিমা মিলে কত যত্ন করে তোর জন্য পিঠে বানালো। আরে বাবা সেলিম, মেয়েটা এত দূর থেকে আসছে, আগে ওকে হাত মুখ ধুয়ে নিতে দে, দেখবি এমনি ভালো লাগবে। আমিনা, সিয়াম, নানু ভাইরা, তোমরাও হাত মুখ ধুয়ে নাও। তারপর তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো, দেখবে ভালো লাগবে। তারপর সকলে ফ্রেশ হতে যায়। মা, ও মা, মেয়েটা আমার কত বদলে গেছে দেখেছ? না রে বাবা, মন খারাপ করিস না। অনেক দিন পর গ্রামে এসেছে, তাই মানিয়ে নিতে পারছে না। তুইও যা বাবা, হাত মুখ ধুয়ে নে, দেখবি একসাথে বসলে তোর মেয়ে সেই পুরনো স্বাদ ফিরে পাবে। তাই যেন হয় মা। কোথায় ভাপা পিঠা? আমি খাবো। কিছুক্ষণ পর শাইলার মেয়ে আমেনা রান্নাঘরে এসে বলল, আরে মা আমেনা, কেমন আছো তুমি? কত বড় হয়ে গেছো, মাশাআল্লাহ। কতদিন পর দেখলাম মা তোমাকে। তুমি ওখানে বসো মা, আমি তোমাকে পিঠা দিচ্ছি। আপনি কেমন আছেন আন্টি? আর আয়েশা কেমন আছে? আমি সবসময় আপনাদের মিস করি। খুব ভালো মা, আয়েশাও খুব ভালো আছে। কালকে আসার সময় আয়েশাকে নিয়ে আসব, তোমাকে দেখলে খুব খুশি হবে। আমেনা, আমেনা, কোথায় তুমি? আমেনা, তুমি চুলার কাছে এসেছো কেন? এখানে আগুনের তাপে তোমার গায়ের রং কালো হয়ে যাবে। যাও, ভেতরের রুমে যাও। না না, কিছু হবে না। শায়লা আপা, কেমন আছো তুমি? কতদিন পর তোমাকে দেখলাম। আম্মু, আমি এখানে ভাপা পিঠা খেতে এসেছি। রহিমা আন্টির সাথেও দেখা হয়ে গেল। দেখ রহিমা, কাজ করতে এসেছিস কাজ কর, আমার মেয়েকে আলগা পিরিত দেখাতে হবে না। এসব কি বলছো আপা? আমরা তো একসাথেই বড় হয়েছি। হয়েছে তো কি হয়েছে, ভুলে যাস না, আমি এই বাড়ির মেয়ে আর তুই এই বাড়ির কাজের লোক। চল আমেনা, ভেতরে চল। তারপর শায়লা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রহিমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রহিমা সকলের জন্য পিঠা নিয়ে যায়। কি করেছিস রে রহিমা? নতুন ভাপা পিঠার গন্ধে তো সারা বাড়ি একেবারে মম করছে। বোঝাই যাচ্ছে আজ তোর ভাপা পিঠা কত ভালো হয়েছে। কিরে শায়লা, বসে আছিস কেন? খেয়ে দেখ না একটা। সত্যি বাবা, তোমাদের নিয়ে আর পারি না।
বললামই তো এসব মিষ্টি খাবার আমি এখন খাই না, এসব খেলে আমি আবার মোটা হয়ে যাব। ছি দিদি ভাই, এসব বলিস না। তুই ভাপা পিঠে পছন্দ করিস, তাই তোর বাবা কত শখ করে এসব জোগাড় করেছে, আর তুই বলছিস খাবো না। থাক মা, থাক। ও এখন শহরে থাকে, ওখানকার ব্যাপারই আলাদা। মা খাবে না তো কি হয়েছে, আমি তো খাবো। আমার লক্ষ্মী দিলি ভাই। রাতুল, নানা ভাই, তুমিও একটা নাও, খেয়ে দেখো। না 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 ভাই, আমি আবার মিষ্টি খাবার খেতে পারি না, তোমরাই খাও। সত্যি নানু ভাই, এত স্বাদের পিঠা আমি কখনো খাইনি। আম্মু, তুমি একটা খেয়ে দেখো না। ভাই, একবার খেয়েই দেখ না। তখন শায়লা ও রাতুল পিঠা হাতে নিয়ে খেতে লাগল। কেমন হয়েছে রে দিদিভাই? কেমন আবার লাগবে? তোমরা এত কষ্ট করে বানিয়েছ, না খেলে তো মন খারাপ করবে। দে রহিমা, আমাকে আর কখানা পিঠা দেই দেখি। নাও আপা, তোমার যত ইচ্ছা তত খাও। আচ্ছা, তোমরা খাও, আমি বরং আসি, বাড়িতে আবার মেয়েটা একা। হ্যাঁ রে রহিমা, পিঠা খেয়ে তারপর যা। কত কষ্ট করে বানিয়েছিস। আর আমাকে মাফ করে দে, তোর সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। আমি শহরে থাকতে থাকতে মনটা ওই ইট পাথরের মতো হয়ে গেছে। তোমরা সবাই আমাকে মাফ করে দাও। রহিমা একটা পিঠা হাতে নিয়ে ভাবতে লাগল, না না, এটা আমি খাবো না। মেয়েটা কত শখ করে ভাপা পিঠা খেতে চাইল। যাই, আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই, এটা না হয় মেয়েকেই দেব। কে রে রহিমা, এত কি ভাবছিস? খা পিঠাটা। না দাদি, অনেক দেরি হয়ে গেছে, এটা না হয় আমি বাড়িতে নিয়ে যাই, ওখানে গিয়েই খাবো। তারপর রহিমা বাড়ি গিয়ে মেয়েকে পিঠাটা খেতে দেয়। পিঠা পেয়ে মেয়ে খুব খুশি হয়। আর এভাবেই শেষ হয় শীতের দিনে ভাপা পিঠা গল্পটি। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ। শহরের ব্যস্ত রাস্তায় গাড়ির হর্ন, দোকানপাটের শব্দ, মানুষজনের ভিড়, সব মিলিয়ে কোলাহলপূর্ণ সকাল। কুয়াশা হালকা, কিন্তু শীতের কামড় টের পাওয়া যাচ্ছে। ঘরের জানালা দিয়ে সূর্য ঝলমল করছে, কিন্তু ইকরা তখনও মোড়ানো কম্বলের নিচে ঘুমিয়ে, কারণ গতরাতে সে অনেক রাত পর্যন্ত মোবাইল দেখেছে। দাদু ভাই, ওঠো, কত বেলা হয়ে গেছে। স্কুল বন্ধ তো কি হয়েছে, সকালে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দাদু, আর একটু ঘুমাই, এখন তো শীতের ছুটি, এখন তো বেশি করে ঘুমাতে দাও। আরে দাদু ভাই, কত বেলা হয়েছে দেখেছ? আচ্ছা দাদু, বলো তো তোমরা কি ছোটবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেছ কখনো? আরে দাদু ভাই, বলো কি, আমাদেরও এক সময় ছিল। কি যে সুন্দর দিন ছিল তখন। শীতের সকাল মানেই ছিল অন্যরকম একটা আনন্দ। তখনকার মানুষ ভোরের আলো ফুটতেই ঘুম থেকে উঠে যেত। অজু করে নামাজ পড়ে সবাই মিলে উঠোনে বসে আগুন পোহাতাম। সেই আগুনের উষ্ণতায় গল্প, হাসাহাসি সব মিলিয়ে কতই না শান্তি ছিল। আর শীতের সেই মিষ্টি মজা, খেজুরের রস, কতবার যে গাছ থেকে নেমে আসা টাটকা রস চুরি করে খেতাম, মনে হলেই হাসি পায়। জীবনটাকে যেন প্রকৃতি নিজেই সাজিয়ে দিত আমাদের জন্য। আর এখন দেখলে মন খারাপ হয়ে যায়। বাচ্চারা আর সেই সকালে দৌড়ঝাঁপ করে না, আগুন পোহানোর মজা চেনে না, খেজুরের রসের গল্পও জানে না। মোবাইলটাই এখন তাদের সবকিছু। সকাল, বিকেল, রাত এক মুহূর্তও ছাড়তে পারে না ওরা। সেই মোবাইলই যেন কেড়ে নিয়েছে তাদের শৈশব, আনন্দ, চলাফেরা আর বাস্তব জীবনের স্বাদ। প্রযুক্তি এসেছে ভালো কিছুর জন্য, ঠিকই, কিন্তু সেই সরল, নিষ্পাপ শৈশবের জায়গা তো আর কখনোই ফিরে আসবে না। আচ্ছা দাদু, বুঝেছি, এখন উঠতে পারি, যদি তুমি আজকে তোমার সেই পুরনো দিনের গল্প শোনাও। ঠিক আছে দাদু ভাই, গল্প শোনাব। এখন ওঠো। ঠিক তখনই পাশের রুম থেকে ছোট বোন রাতিয়া দৌড়ে এসে ঢোকে। আমিও শুনবো, আমারও গল্প চাই।
দাদু তুমি শুধু ভাইয়াকে একা একা গল্প শোনাবে কেন? আমিও শুনবো। ঠিক আছে, শোনাবো গল্প। রাতে যদি তোমরা মোবাইল রেখে মন দিয়ে গল্প শোনার চেষ্টা করো তবেই বলবো। ঠিক আছে দাদু ভাই। কি মজা, কি মজা, দাদু গল্প বলবে। আর এভাবেই শুরু হয় গল্প ভরা এক রাতের প্রতিশ্রুতি। দেখতে দেখতে সারাদিন গিয়ে সন্ধ্যা হয়ে এলো। শীতের সন্ধ্যায় সবাই তাড়াতাড়ি বাসায় ফিরে এলো। রাস্তায় শুধু কিছু গাড়ি দেখা যাচ্ছে। আজ যেন একটু বেশিই শীত পড়েছে। ছাদের উপরে দাদু চাদর মুড়ি দিয়ে তার পুরনো কাঠের চেয়ারে বসে গল্প শোনানোর প্রস্তুতি নিচ্ছে। ইকরা আর রাতিয়া বেঞ্চে বসে আছে, মোটা সোয়েটার ও টুপি পরে, যেন শীত গায়ে না লাগে। আর দাদুর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। হালকা কুয়াশা পুরো ছাদ জুড়ে এসে জড়ো রয়েছে। দাদু হাসি মুখে গল্প শুরু করল। একদিন শীতের এক ভোরে আমরা 3 বন্ধু মাঠে যাচ্ছিলাম। চারপাশে সাদা কুয়াশা, হাত দিয়ে ছুলেও মনে হবে তুলোর মতো নরম। হঠাৎ দূর থেকে টুপটাপ শব্দ শোনা গেল। 3 জন থমকে দাঁড়ালাম। কুয়াশার ভেতর থেকে একটা সোনালি রঙের ঝিলমিল আলোর মতো বেরিয়ে এলো। তারপর ধীরে ধীরে দেখা গেল একটি সুন্দর হরিণ কুয়াশা ভেদ করে হাঁটছে। তার চোখ দুটো যেন চকচকে মুক্তোর মতো। কাছে গিয়ে হরিণটিকে আদর করলাম। দাদু তখন কি ভয় পেয়েছিলে? না রে দিদিভাই, তখন আমরা ভয় বলতে কিছুই চিনতাম না, বরং মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আর হরিণটাও আমাদের দেখে দাঁড়িয়ে পড়ল। মনে হলো যেন বলছে, ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। তারপর হরিণটি দৌড়ে সেখান থেকে চলে গেল। আমরাও সেখান থেকে বেরিয়ে এলাম। তারপর আমরা বন্ধুরা মিলে পুকুর পাড় ধরে হাঁটতে লাগলাম। দেখলাম পুকুরের ধারের একখানা খেজুর গাছে হাড়ি পাতা। কৌতূহলবশত আমরা কাছে গিয়ে হাড়িটা নামালাম। খুলে দেখি টাটকা খেজুরের রস। 3 বন্ধু মিলে সেই মিষ্টি রস খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করে বসে রইলাম। এরপর আবার হাঁটা শুরু করলাম। একটু সামনে গিয়েই দেখি কয়েকজন লোক আগুন পোহাচ্ছে। আমরা এগিয়ে গিয়ে তাদের সঙ্গে আগুন পোহাতে লাগলাম। গল্প হাসি ঠাট্টা করতে করতে সকাল কখন যে কেটে যেত টেরই পেতাম না। বাড়ি ফিরে গরম গরম ভাপা পিঠা খাওয়া, আহা, সে কি সুখ! বুঝলে দাদুভাই, আমাদের শীতের সকাল এমনই মধুর ছিল। শীত বলে আলাদা করে কিছুই টের পেতাম না, আনন্দেই সময় কেটে যেত। সত্যি দাদু ভাই, তোমাদের সময়টা কত সুন্দর ছিল। কিছুক্ষণের জন্য তো আমার মনে হলো আমিও সেই তোমার অতীতে চলে গেছি। সময় কখনো খারাপ হয় না দাদুভাই। গল্প, প্রকৃতি আর পরিবারের সঙ্গে সময় কাটালেই যে কোনো সময় সুন্দর হয়ে ওঠে। দাদু, আমরাও তোমার মতো শীতের সকাল কাটাতে চাই। তাহলে এখন থেকে দেরি করে ঘুমানো যাবে না, আর দেরি করে ওঠাও যাবে না। তখন ইকরা ও রাতিয়া একসাথে দাদুকে জড়িয়ে ধরে বলে, আমরা ভোরেই উঠব দাদু ভাই। পরের দিন ইকরা ও রাতিয়া সত্যিই ভোরে উঠে। দাদুর সাথে ছাদে উঠে কুয়াশা দেখে, মা গরম গরম নাস্তা দেয়। তারা সবাই মিলে শান্ত সুন্দর শীতের সকাল উপভোগ করে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের গল্পটি। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।